হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ক্লাসটিতে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্বন্দ্ববাদের সমালোচনা, ক্রিটিসিজম অফ কনফ্লিক্ট থিওরি। তো এর আগে আমরা এই দ্বন্দ্ববাদ বা দ্বন্দ্বতত্ত্ব নিয়ে আলোচনা করেছি। এর প্রস্তাব, দ্বন্দ্ববাদ বা দ্বন্দ্বতত্ত্বের বিষয়বস্তু ও ক্রিয়াবাদের সঙ্গে পার্থক্য করে দেখেছি এবং দ্বন্দ্ববাদে সমাজ ও ব্যক্তির স্বরূপ কীরকম সেই বিষয়ে আলোচনা করেছি। দ্বন্দ্ববাদের উৎপত্তি সম্পর্কেও আলোচনা করেছি। তো তো এই সব কিছু আলোচনা করার পরেই দ্বন্দ্ববাদের বা কনফ্লিক্ট থিওরির কিছু সমালোচনা রয়েছে। তো সেই সমালোচনাটা আমাদের আলোচনা করার প্রয়োজন আছে। তো এই দ্বন্দ্ববাদের সমালোচনার পরে আমরা চলে যাব পার্টিকুলার যে দ্বন্দ্ববাদীরা রয়েছে আমাদের সিলেবাস অনুযায়ী, যেমন কার্ল মার্কস, ধারেন্দার এবং লুইস কোজার। এনাদের দ্বন্দ্বতত্ত্বে এনারা কি বলতে চেয়েছেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো আজ মূলত আমরা এই ক্লাসটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্বন্দ্ববাদ বা দ্বন্দ্বতত্ত্বের সমালোচনা। মূলত এই ক্রিয়াবাদী তত্ত্বের এক প্রতিবাদ স্বরূপ এই দ্বন্দ্ববাদের জন্ম হয়, আমরা এর আগেও জেনেছি। তো এই তত্ত্ব এক নতুন আঙ্গিকে সমাজকে পর্যালোচনা করে। এই দ্বন্দ্ববাদ দেখায় যে সমাজে সর্বদাই দ্বন্দ্ব অথবা দ্বন্দ্বের সম্ভাবনা থাকে, কারণ সামাজিক সংহতি আসলে সমাজস্থ সকলের ঐক্যমত্যের উপর প্রতিষ্ঠিত হয়। এটি ক্ষমতাসীন ব্যক্তি বা গোষ্ঠীর কর্তৃত্বের একটি প্রকাশ মাত্র। ক্ষমতার অসম বণ্টন সর্বদাই সমাজে দ্বন্দ্বের জন্ম দেয় এবং দ্বন্দ্ব অবিরত পরিবর্তনের সূচনা করে। তবে একটি কথা মনে রাখা দরকার যে এই তত্ত্ব ও ক্রিয়াবাদের মতোই একটি নিখিল তত্ত্ব বা মাইক্রো থিওরি বা যা সমগ্র সমাজকে বিশ্লেষণ করে। ফলে ব্যক্তি এবং ব্যক্তিদের মধ্যেকার সামাজিক মিথস্ক্রিয়া, সোশ্যাল ইন্টারাকশন অনেক সময় গুরুত্ব পায় না। অর্থাৎ বৃহৎ স্তরে মাইক্রো লেভেল আলোচনা করতে গিয়ে ক্ষুদ্র স্তর বা অনুস্তর ম্যাক্রো লেভেল অবহেলিত হয়। তো এগুলো আমরা আলোচনা করেছি যে দ্বন্দ্ববাদ ম্যাক্রো লেভেলে নয়, মাইক্রো লেভেলে গিয়ে আলোচনা করে এবং এই দ্বন্দ্ববাদের যে উৎপত্তি হয়েছে সেটি মূলত হচ্ছে এই ক্রিয়াবাদের তত্ত্বের প্রতিবাদ স্বরূপ হিসাবে। তো যাই হোক, এই দ্বন্দ্ববাদের যে ক্ষমতা সম্পর্কিত ভাবনাটি বহু ক্ষেত্রেই সমালোচিত হয়েছে। তো এই দ্বন্দ্বতাত্ত্বিকরা এই ক্ষমতাকে মানুষের মূল লক্ষ্য ও সামাজিক সম্পর্কের অন্যতম দিক রূপে চিহ্নিত করেছে। তার কারণে এই দ্বন্দ্বতত্ত্বটি বিভিন্ন দিক থেকে সমালোচিত হয়েছে। যেমন এখানে বলা যেতে পারে যে ক্ষমতা অবশ্যই সমাজ জীবনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কিন্তু সব ক্ষেত্রেই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নয়। দ্বন্দ্ববাদের ক্ষমতা নিয়ে আলোচনার সঙ্গে যুক্ত রয়েছে সামাজিক অসাম্যের ধারণা। তো এই সমাজবিজ্ঞানীরা বা দ্বন্দ্ববাদীরা মনে করেন সমাজে একজনের লাভ অন্যজনের সমপরিমাণ ক্ষতির ফলেই সম্ভব এবং সমাজে যে শ্রেণীর বা গোষ্ঠীর ক্ষমতা আছে তাদের সকল প্রকার মূল্যবান, কাম্য ও দুষ্প্রাপ্য সামগ্রী রয়েছে, অন্যদের কাছে কিছু নেই, যেটিকে জিরো সাম ডিস্ট্রিবিউশন হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু আমাদের সামাজিক অভিজ্ঞতা দ্বন্দ্ববাদ প্রদত্ত অতি সরলীকৃত চিত্রের থেকে বহুলাংশেই ভিন্ন। দ্বন্দ্ববাদীদের মূল্যবোধ ও মতাদর্শ সম্পর্কিত ভাবনাটিও যে একেবারে ভুল সেটা নয়। এটি ঠিক যে মতাদর্শের সামাজিক পটভূমিকা গুরুত্বপূর্ণ
ও এর সঙ্গে শ্রেণী বা গোষ্ঠী স্বার্থের যোগ রয়েছে, কিন্তু ক্রিয়াবাদীদের মতো এটাও মনে রাখা দরকার যে ভাবধারা বা মতাদর্শ কখনো কখনো শ্রেণী বা গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে স্বাধীনভাবেও কাজ করতে সক্ষম হয়। মূলত দ্বন্দ্ববাদীরা মতাদর্শকে সংরক্ষণশীলতার বাহক হিসাবে দেখেছেন। ভাবধারা কিন্তু সব ক্ষেত্রেই সমাজের পক্ষে সপক্ষে যায় না। সমালোচনার মাধ্যমে কখনো কখনো পরিবর্তনও সূচনা করে। এই দ্বন্দ্ববাদ কিভাবে একটি ক্ষমতাবান গোষ্ঠী তার ক্ষমতা বজায় রাখে তা সুন্দরভাবে বিশ্লেষণ করে, কিন্তু সেই গোষ্ঠী এই ক্ষমতা অর্জন করলে কিভাবে তা বিস্তারিত ব্যাখ্যা দেওয়া যায় সেটি কিন্তু বোঝা যায় না। অর্থাৎ দ্বন্দ্ববাদ সামাজিক পরিবর্তন প্রক্রিয়াটি সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারে না। আবার দ্বন্দ্ববাদ সামাজিক দ্বন্দ্ব, আমূল সামাজিক পরিবর্তন ইত্যাদির ব্যাখ্যা করলেও সামাজিক সংহতি, স্থিতি এগুলিকে অবহেলা করে। ফলে এই তত্ত্ব সমাজের সম্পূর্ণ চিত্রটি তুলে ধরে না। যদিও এর জন্ম হয়েছে ক্রিয়াবাদের সমালোচনা সূত্রে। এর মধ্যে ক্রিয়াবাদী মূল নীতিগুলি পরিলক্ষিত হয়। দ্বন্দ্ববাদও দ্বন্দ্বকে সামাজিক প্রয়োজন, সোশ্যাল নিড পূরণের জন্য জরুরি মনে করে। তো সামাজিক পরিবর্তনের প্রয়োজনেই যেন দ্বন্দ্বের উৎপত্তি। এক্ষেত্রে মনে হয় যেন সামাজিক পরিবর্তনের প্রয়োজনটি কারণ ও দ্বন্দ্ব তার ফল বা পরিণাম। তো প্রকৃতপক্ষে দ্বন্দ্বই হলো কারণ ও তার ফলেই পরিবর্তন হয়। একে বলে, এটি একটি যৌক্তিক ভুল, লজিক্যাল এরর, যা ক্রিয়াবাদী তত্ত্বে ব্যাপকভাবে দেখা যায়। তো এই সংকীর্ণ সমালোচনা ও অল্প সমালোচনা এটা দেখা গিয়েছে। তো এছাড়াও আরও বিভিন্ন দিক থেকে দ্বন্দ্ববাদের সমালোচনা হয়েছে। তো এই সমালোচনা সত্ত্বেও সমাজে বা সমাজ গঠনের ক্ষেত্রে এই দ্বন্দ্বতত্ত্বের বা দ্বন্দ্ববাদের আলোচনা ভীষণ প্রয়োজন আছে। কারণ একটি সুন্দর সমাজ বা রাষ্ট্র গঠন করতে গেলে এই দ্বন্দ্বতত্ত্ব সম্পর্কে ধারণা এবং এই দ্বন্দ্ববাদের বিষয়বস্তু সম্পর্কে বিচার বিশ্লেষণ করা অত্যন্ত প্রয়োজন। তো যাই হোক, এর সারসংক্ষেপ হিসাবে যদি বলি যে দ্বন্দ্ববাদ সমাজতত্ত্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব। এই তত্ত্ব সমাজ জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে দ্বন্দ্ব, বিচ্যুতি, পরিবর্তন ইত্যাদি নিয়ে আলোচনা করে। সমগ্র সমাজ নিয়ে আলোচনা করে বলে এটি একটি নিখিল তত্ত্ব বা ম্যাক্রো থিওরি হিসাবে উল্লেখ করা হয়। এই তত্ত্বের মূল পথিকৃৎ হলেন কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার, জর্জ সিমেল, র্যালফ দারেনদার্ফ, লুইস কোজার প্রভৃতি। তো এই দারেনদার্ফ এবং লুইস কোজার এনারা ওই 50-60-এর দশকে আধুনিক দ্বন্দ্ববাদী হিসাবে পরিচিত। তেমনি কোজার মূলত সিমেলকে অনুসরণ করলেও কার্ল মার্কস ও ওয়েবারের ছাপ তারা লেখাতেও দেখা যায়। 70-এর দশকে দ্বন্দ্ববাদের পুনর্জাগরণ ঘটে, তবে সেই সময় ঐক্যমত যা ক্রিয়াবাদের মূল বিষয় ও পরিবর্তন সমাজের এই দুটি দিকই তুলে ধরা হয়। তো আমরা দ্বন্দ্বতত্ত্বের যে বিষয়বস্তুগুলি দেখেছি বা আলোচনা করেছি, যে দ্বন্দ্ব হচ্ছে সমাজের একটি আবশ্যিক বিষয়। এই সমাজের প্রগতি বা পরিবর্তনের জন্য দ্বন্দ্বের প্রয়োজন হয়। সেই কারণ সমাজে দ্বন্দ্ব না থাকলে সমাজের পরিবর্তন সংগঠিত হওয়া সম্ভব নয়। তো এরপরে এই দ্বন্দ্বতত্ত্বের বিস্তারিত আলোচনা আমরা পরে করব এবং মাইক্রো লেভেলে গিয়ে করব, কারণ বিভিন্ন সমাজবিজ্ঞানীরা তাদের আলোচনা মাইক্রো লেভেলে গিয়ে করেছে, দেখিয়েছে যে কিভাবে সমাজে দ্বন্দ্বের ফলে সমাজের উন্নয়ন, পরিবর্তন সংগঠিত হচ্ছে। এবং
একটি সুন্দর সমাজ গড়ে তুলছে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। পরের আলোচনা আমরা পরবর্তী ক্লাসে করব। থ্যাংক ইউ।